আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেনের দুটি কমান্ড পোস্ট ধ্বংস করেছে রুশ সেনা। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র, বললেন ল্যাভরভ। তারাবি চলাকালে আল আকসাইফের ইসরায়েলি হামলা বিশ্বে নিন্দার ঝড়। 7 বছর পর আলোচনায় বসেছে ইরান ও সৌদি আরব। এবার ইউক্রেনকে নিজেদের সব যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা পোল্যান্ডের। সর্বশেষ জানিয়ে দেব সদস্য হয়ে ন্যাটোর বৈঠকে ফিনল্যান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইউক্রেনের দুটি কমান্ড পোস্ট ধ্বংস করেছে রুশ সেনা। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালীন রাশিয়ান বাহিনী মঙ্গলবার ডোনেস্ক পিপলস রিপাবলিকে দুটি ইউক্রেনীয় সেনা ব্রিগেডের কমান্ড বা পর্যবেক্ষণ পোস্ট ধ্বংস করেছে। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেকনভ এ তথ্য জানিয়েছেন। ডোনেস্ক পিপলস রিপাবলিকের লাস্টোচকিনো এবং নভোমিফখাইলোভকার বসতিগুলোর এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর 110তম যান্ত্রিক এবং 95তম বিমান হামলা ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ড পর্যবেক্ষণ পোস্টগুলো আঘাত করা হয়েছিল, মুখপাত্র বলেছেন। গত 24 ঘন্টায় অপারেশনাল কৌশলগত এবং আর্মি এভিয়েশন এয়ারক্রাফট, মিসাইল ট্রুপস এবং রাশিয়ান গ্রুপ অফ ফোর্সের আর্টিলারি 112টি এলাকায় ইউক্রেনীয় সেনা সরঞ্জাম এবং ফায়ারিং পজিশনে থাকা 89টি ইউক্রেনীয় আর্টিলারি ইউনিটে আঘাত করেছে, জেনারেল নির্দিষ্ট করে বলেছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র, বললেন ল্যাভরভ। রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি ভয়াবহ যুদ্ধের মুখে রয়েছে, কারণ ওয়াশিংটন কিয়েভকে অস্ত্র সরবরাহ করে চলেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার রুশিয়া এক টেলিভিশনের চ্যানেল দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন। সাংবাদিক পাভেল জারুবিনের টেলিগ্রাম পোস্ট অনুসারে ল্যাভরভ বলেছেন, আমরা সত্যি একটি যুদ্ধের উত্তপ্ত পর্যায়ে আছি, কারণ ইউক্রেনীয় নাৎসিরা বেশিরভাগই মার্কিন অস্ত্র নিয়ে যুদ্ধ করছে। তিনি বলেছেন যে মার্কিন প্রশাসন প্রতিবারই ইউক্রেনে এমন সিস্টেম সরবরাহের হুমকি দেয় যেগুলোর একটি সর্বোত্তম পরিসর এবং সময়সীমা রয়েছে। একই সঙ্গে মন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন যে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক বজায় রাখা উচিত। অন্তত আমরা আশা হারাই না যে আমেরিকানদের মন জেগে উঠবে এবং তারা আবার কোনো ধরনের সংলাপ শুরু করবে। আমরা দেখব, আমাদের আর অপেক্ষা করতে হবে না, তিনি বলেছিলেন। তারাবি চলাকালে আল আকসাইফের ইসরায়েলি হামলা বিশ্বে নিন্দার ঝড়। পরপর দ্বিতীয় রাতে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে তারাবির নামাজ আদায়রত ফিলিস্তিনি মুসল্লিদের উপর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে নিন্দা জানিয়েছেন বিশ্বের নেতারা। জানা যায়, বুধবার রাতে প্রায় 20,000 মুসল্লির রমজানের তারাবি আদায়কালে কয়েক ডজন সশস্ত্র ইসরায়েলি সেনা মসজিদে ঢুকে পড়ে। এটা ছিল আল আকসা ইসরায়েলি বাহিনীর এইরকম দ্বিতীয় অভিযান। মঙ্গলবার রাতে কয়েক ডজন ইসরায়েলি সেনা ভারী অস্ত্র নিয়ে মসজিদে হামলা চালায়। তারা স্ট্যান্ড গ্রেনেড ব্যবহার করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ওই সময় কয়েক হাজার পুরুষ, নারী, বয়স্ক মানুষ এবং শিশু তারাবি আদায় করছিল। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, রাবার কোটেড স্টিল বুলেটও ছোড়া হয়। এ ঘটনার পর বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, এমন অব্যাহত সহিংসতায় যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন। আর উত্তেজনা এড়াতে সব পক্ষের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানাচ্ছে। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়কেই একসঙ্গে কাজ করতে হবে। সহিংসতা বেড়ে গেছে, এটা খুবই উদ্বেগজনক। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী মসজিদের ভেতরে লোকজনকে মারধর করছে। এ ছবি দেখে তিনি মর্মাহত, আতঙ্কিত। মসজিদের ভেতরে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি সেনারা বারবার মুসল্লিদের লাঠি দিয়ে আঘাত করছে এবং আঘাতে আহত হয়ে লোকজন মেঝেতে লুটিয়ে পড়ছিল। এ সময় নারী ও শিশুদের সাহায্যের জন্য আর্তনাদ করতে শোনা যায়। জাতিসংঘ মহাসচিব মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেছেন, মহাসচিব গুতেরেস পবিত্র ওই স্থানে সহিংসতা এবং মারধর করার ছবি দেখেছেন এবং বলেছেন, এটি খুবই বেদনাদায়ক, কারণ ঘটনাটি পবিত্র এমন এক মাসে ঘটেছে যা কিনা ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের জন্য পবিত্র এবং যেটি শান্তিপূর্ণ ও অহিংস হওয়া উচিত। উপাসনার স্থানগুলো শুধু শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের জন্য ব্যবহার করা উচিত বলে যোগ করেন তিনি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আল আকসা মসজিদে পদদলিত করা মানেই হচ্ছে তারা আমাদের লাল রেখাটি অতিক্রম করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইসরায়েলি সরকার এ সংক্রান্ত যে দায়সারা গোছের বক্তব্য দিচ্ছে তাতে তারা অত্যন্ত উদ্বিগ্ন। ট্রুডো বলেন, আমাদের দেখতে হবে ইসরায়েলি সরকার তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করছে। আমাদের দেখতে হবে সহিংসতা হ্রাস করা এবং মানুষ যেন এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে বসবাস করে। আরব বিশ্ব ইসরায়েলের মঙ্গলবার রাতের অভিযানের ব্যাপক নিন্দা জানাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত বলেছে, ইসরায়েলের পদক্ষেপগুলো এই অঞ্চলের উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়িয়ে তোলার জন্য ঝুঁকিপূর্ণ। আরব লীগও এই হামলার নিন্দা করেছে। আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গীত এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি সরকারের চরমপন্থা ফিলিস্তিনিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের দিকে নিয়ে যাবে। 7 বছর পর আলোচনায় বসেছে ইরান ও সৌদি আরব। ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা 2016 সালের পর প্রথমবারের মতো আলোচনায় বসেছেন। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আল একবারিয়া টুইটার এ বৈঠকের অংশ বিশেষ সম্প্রচার করেছে। সেখানে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে হাত মেলাতে দেখা গেছে। পেছনে প্রথাগত চীন পেইন্টিং ও দুই দেশের পতাকা দেখা গেছে। এরপর তারা এক সম্মেলন কক্ষে যে বৈঠক করেন। গত মাসে চীনের আলোচনার সময় দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়। সৌদি আরব 2016 সালে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সে বছর সৌদি আরব এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্য করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয়েছিল। তারপর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। সুন্নি নেতৃত্বাধীন সৌদি আরব এবং শিয়া নেতৃত্বাধীন ইরানের মধ্যে উত্তেজনা প্রায়শই বেশি ছিল। দুই নেতা একে অপরের দেশে আবারও দূতাবাস ও কনসুলেট খোলার বিষয়ে আলোচনা করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দুই দেশকে আলোচনার টেবিলে আনতে এবং ঐক্যমতে পৌঁছাতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইউক্রেনকে নিজেদের সব যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা পোল্যান্ডের। পোল্যান্ড সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানীর ওয়ার্সতে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। বুধবার এ বৈঠকে ইউক্রেনকে নিজেদের সব মিগ-20 দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন পোলিশ প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর পোল্যান্ডের জেলেনস্কির প্রথম আনুষ্ঠানিক সফর। ইউক্রেনের পাইলটরা পশ্চিমা যুদ্ধ বিমান চালাতে জানেন না। সোভিয়েত ইউনিয়নের পতনের পর নতুন কোনো যুদ্ধ বিমানও কেনেনি দেশটি। ফলে রাশিয়ার অব্যাহত আক্রমণে দেশটির বিমান বাহিনী এখন প্রায় বিমানশূন্য। ফলে ইউক্রেনের আকাশে একতরফা নিয়ন্ত্রণ কায়েম করছে রাশিয়া। এ অবস্থা পরিবর্তনে বহুদিন ধরেই মিত্রদের কাছ থেকে যুদ্ধ বিমান চাইছে ইউক্রেন, আর তাতেই সাড়া দিয়ে এগিয়ে এসেছে পোল্যান্ড। পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনকে প্রথম দিন থেকে সাহায্য করছেন, তারা ভবিষ্যতেও করবেন। তিনি বলেন, প্রয়োজনে পোল্যান্ডের সব যুদ্ধ বিমান ইউক্রেনকে দেওয়া হবে। এর আগে যদিও তিনি ইউক্রেনকে 14টি মিগ-29 যুদ্ধ বিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোভিয়েত আমলের সবথেকে কার্যকর যুদ্ধ বিমানগুলোর একটি মিগ-29। যদিও সোভিয়েত পতনের পর নিজেদের অস্ত্র উন্নয়ন করা ছাড়া বন্ধ রাখেনি রাশিয়া। তাদের কাছে এখন সু-27, সু-30, সু-33, সু-34 এবং অত্যাধুনিক সু-35 এছাড়া সম্প্রতি সার্ভিসে এসেছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সু-57। ওয়াশোতে দুদাকে একাধিকবার ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। পোল্যান্ডের সাহায্যের কথা স্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের প্রথম দিন থেকে পোল্যান্ড কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করছে। আমি এর জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই। অন্যদিকে দুদা জানান, অদূর ভবিষ্যতে লিথুয়ানিয়ায় ন্যাটোর বৈঠকে ইউক্রেনের অতিরিক্ত নিরাপত্তার জন্য আবেদন করবে। সদস্য হয়ে ন্যাটোর বৈঠকে ফিনল্যান্ড। সদস্য হিসেবে যোগ দিয়েই প্রথমবারের মতো ন্যাটোর বৈঠকে অংশ নিয়েছে ফিনল্যান্ড। ন্যাটোর সদর দফতরে দেশটিকে স্বাগত জানান জোটটির সদস্যরা। ফিনল্যান্ডকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ইউক্রেন। মঙ্গলবার ন্যাটোর সদর দপ্তরের সামনে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় ফিনল্যান্ডের পতাকা। এদিন 31তম সদস্য হিসেবে জোটটিতে যুক্ত হয় নর্ডিক অঞ্চলের দেশটি। এ সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ন্যাটো মহাসচিব জোটটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই ঘটনাকে ঐতিহাসিক বলে আখ্যা দেন তারা। এরপর প্রথমবারের মতো ন্যাটোর বৈঠকে যোগ দেয় ফিনল্যান্ড।